সুপ্রিম কোর্টে তারা সিবিআইয়ের কাছ থেকে রিপোর্ট নিলেন এবং সেই রিপোর্ট নাকি ফরেন্সিকে আবার যাবে। ওটা দীর্ঘায়িত হলো পুরো প্রসেসটা। এখানে ডাক্তারদের কি অবস্থান হবে আমি ঠিক বুঝতে পারছি না। তার কারণ মানে তারা এতদিন আন্দোলন করছেন এবং আন্দোলনে অনেক ক্ষতিও হয়েছে, অনেক মানুষ চিকিৎসা পায়নি, পরিষেবা পায়নি। হঠাৎ কাল থেকে তারা কি করবেন আমার সত্যি আমার মানে বোধের বাইরে চলে গেছে। তার কারণ এই মানে যে ঘটনাটা ঘটেছে সেখানে অনেক অসঙ্গতি রয়েছে বলেই প্রশ্নটা উঠছে। মানে টাইম লাইন নিয়ে, যেখানে পোস্টমর্টম, এফআইআর, এই যেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে, সেখানে অনেক কিছু মিলছে না। তার জন্য নানান রকমের প্রশ্ন উদয় হচ্ছে মানুষের মনে। সেইগুলো সমাধান যাতে দ্রুত মহামান্য সুপ্রিম কোর্ট করতে পারেন তার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে রয়েছি। এরপরে জিনিসটা যদি আরও অনেক দীর্ঘায়িত হয় তাহলে সেটা তো আরও 10টা সিবিআইয়ের কেসের মতোই হয়ে যাবে। আমার মনে হয় যে সিবিআইকে আজকে আরেকটা দিক নিয়ে আলোচনা হলো না, দুর্নীতির দিকটা, যে ভয়ঙ্কর দুর্নীতি যে বাসা বেঁধে রয়েছে সেটা এটা নিয়ে কিন্তু কোর্টে আলোচনা হয়নি। ফলে এই দুটো জিনিসকে মিলিয়ে সুপ্রিম কোর্ট এবং সিবিআই যে তদন্ত করছে তার মুখ চেয়ে আমরা সবাই বসে রয়েছি। সে মুখ চেয়ে বসে রয়েছে হয়তো প্রশাসনও আমাদের, তার কারণ এটা সাবজুডিস, তার বাইরে এখন সুপ্রিম কোর্টে চলে গেছে মামলা, তার আমরা আর কি করতে পারি। এবং আমার কাছে মনে হচ্ছে আমাদের ডাক্তার বন্ধুরা তারা কি ভাবছেন, তাদের তো মানে তারা তো একটা ডুয়ালিটির মধ্যে রয়েছেন, তাদের একটা পরিষেবা করা তাদের মনের দায়িত্ব, আত্মিক দায়িত্ব। এই ঘটনার পরে কি এই রাজ্যের ডাক্তারদের আন্দোলন কি কোথাও একটা বিঘ্নিত হবে বা তারা মনের দিক থেকে মনের একটা জোর ভেঙে পড়বে মনে হয়? আমার মনে হয় ডাক্তারদের যে আন্দোলন বিঘ্নিত হবে না। তারা নতুন করে তাদের ভাবতে হবে যে পরিষেবা দিতে বলা হয়েছে এবং সেটা বলেছে সব থেকে বড় সর্বোচ্চ আদালত। ফলে তাদের ভাবতে হবে, তাদের সংগঠনরা ভাববে। আমি সত্যি আমার কিছু বলার নেই এতে, কারণ ব্যাপারটা খানিকটা জটিলই হয়ে গেল, খুব সমাধান হলো না কিছু। সমাধানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এই আশা রাখি। আর কি রাজ্যের আরো একটা বড় বিষয় যেটা গতকালকে দেখা গেল যে জহর সরকার, যিনি প্রাক্তন আইএএস, একজন খুব নামী আমলা, তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তৃণমূলের দিক থেকে, তিনি পদত্যাগ করার কথা জানিয়ে দিলেন এবং আর কয়েকদিনের মধ্যে তিনি পদত্যাগ চিঠি তিনি রাজ্যসভায় গিয়ে জমা দেবেন চেয়ারম্যান। কিভাবে দেখছেন হঠাৎ করে? আমি জহরকে বহুদিন ধরে চিনি, মানে ও যখন এসডিও ছিল সেই লেভেল থেকে, কত বছর ভাবুন। এবং আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব দীর্ঘদিনের, আমাকে দাদা বলে ডাকে, আমার সঙ্গে সামান্যই ছোট বয়সে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অফিসার, বহু পদ নিয়ে কাজ করেছে, বড় বড় পদে। জহর তৃণমূল কংগ্রেসের হয়ে যখন এমপি হয় আমি ওকে কংগ্রাচুলেট করেছিলাম যে হ্যাঁ, তোমার মতো মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলতে পারে, সেরকম মানুষকে দরকার আমাদের পার্লামেন্টে। তার কারণ বেশ কিছুদিন ধরে আমরা দেখছিলাম যে ভয়ঙ্করভাবে সাম্প্রদায়িক রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছিল। ফলে এর বিরুদ্ধে জহর কিন্তু পার্লামেন্টে দারুণ সব প্রশ্ন রেখেছে, অনেক তর্ক বিতর্ক ডিবেটে সে পার্টিসিপেট করেছে। তার মতো মানুষকে হারানো নিশ্চয় একটা বড় ক্ষতি, নিশ্চয় নিশ্চয়। আমার মনে হয় জহর একটা জিনিস আমার নিজের ভালো লাগেনি, রেজিগনেশন লেটারটা ফেসবুকে না দিলেই পারত। আমার এই জন্য আজকাল মনে হয় যে এই সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে এমনভাবে টানে, আকর্ষণ করতে পারতেন তিনি, একদম একদম সেটা চিঠি দেওয়ার পর আমার নিজের ব্যক্তিগত রুচিতে বেঁধেছে, কিন্তু এটা ওর নিজের মত, ওর মনে হয়েছে এটা মানুষকে জানানো দরকার। তো এটা আমার মনে হয় যে একজন ভালো সাংসদ তৃণমূল থেকে সরে গেল, সেটা
একেবারেই কাম্য ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বারবার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি নাকি দুর্নীতিকে চাপা দেওয়ার একটা চেষ্টা করছেন। যে দুর্নীতি, সন্দীপ রায় নিয়ে এত বিতর্ক, এত কিছু, এতদিন কোনো রকম কোনো কিছু স্টেপ নিতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো বোল্ড স্টেপ নিতে দেখা গেল না। অবশ্যই তার এগেনস্টে একাধিক তথ্য প্রকাশ্যে এলো, অভিযোগ তিনি দুর্নীতি করেছেন এবং আরজি করে মূলত দুর্নীতি কাণ্ডে তাকে গ্রেপ্তারও করা হলো। এই নিয়ে কি আপনার কি? আসলে এই যে দুর্নীতি বহুদিন ধরে চলছিল, সেটা প্রকাশ্যে আসছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এটা সিবিআই হাতে নিয়েছে। ফলে এর বেশি আমি কিছু মন্তব্য করব না। দুর্নীতিকে যদি কেউ চাপা দেওয়ার চেষ্টা করে, সেটা সিবিআইয়ের দায়িত্ব খুঁজে বার করা। কারণ সর্বত্র, যার জন্য আমি আগে যে লাইফে বললাম যে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে আমাদের সমস্ত দেশে যে দুর্নীতি দমনের জন্য একটা দপ্তর খোলা উচিত। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, মানুষের মনের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে, পাপবোধ নেই না, সেটা মানে একটা আলাদা দপ্তর হওয়া উচিত। সংস্কারের জন্য একটা আলাদা দপ্তর হওয়া উচিত। আইনগুলো সব বহুদিনের প্রাচীন আইন, ব্রিটিশ আমলের আইন, তার সংস্কার হয়নি। আমাদের দেশের কথা, মানুষের কথা ভেবে সংস্কার করা উচিত। আসলে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আমাদের দেশে, যাদের আমরা খাদ্য দিতে পারিনি, চিকিৎসা দিতে পারিনি, বস্ত্র দিতে পারিনি, হাতে একটা করে শুধু স্মার্টফোন ধরিয়ে দিয়েছি। এর দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে না? না, আমার মনে হয় এটা দায় সবাইকে নিতে হবে, সমস্ত সমাজকে নিতে হবে। না মানে সেটা এখন ব্যাপার হচ্ছে যে আমি যেটা বলছি যে সমস্ত অসঙ্গতি দেখা দিয়েছে বা যে দুর্নীতির খবর আসছে, তার জন্য স্বাস্থ্য মন্ত্রককে তো দায়ভাগ নিতেই হবে এবং এটা সাবজুডিস, এবং এটা যদি দুর্নীতি খুঁজে বার করা হয় তাহলে আমার মনে হয় আমাদের রাজ্যের পক্ষে ভালো, আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষেও ভালো, সকলের পক্ষে ভালো। বিগত কয়েকটা মৃত্যু নিয়ে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং সুপ্রিম কোর্টেও এ নিয়ে রিপোর্ট সাবমিট করা হয়েছে যে 23 জনের মৃত্যু হয়েছে এই অভিযানের জন্য বা এই আন্দোলনের জন্য। কর্মবিরতি যে ডাকা হয়েছে, কর্মবিরতি চলছে তাই জন্য। এবং জাস্টিস ফর কোন্নগর সাংসদ, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরো একাধিক তৃণমূলের নেতৃত্বে নিয়ে অভিযান করার চেষ্টা করে ডাক দিয়েছে। কি বলবেন? তাও যাক, মন্দের ভালো একজন সাংসদ জাস্টিস শব্দটা উচ্চারণ করেছেন। এখন কোন্নগরের ঘটনা নিয়ে আরজিগড় মেডিকেল কলেজের এমএসভিপি প্রকাশ্যে তিনি তার স্টেটমেন্ট দিয়েছেন। তিনি একজন সরকারি আধিকারিক, তিনি আমাদের আন্দোলনকারী না। এমএসভিপি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট একজন সরকারি আধিকারিক, তিনি প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়েছেন এবং সেই স্টেটমেন্ট আমরা দেখেছি যে ওই কোন্নগরের যে ছেলেটি মারা গেছে, নিশ্চয়ই কোনো মারা যাওয়াটা খুব দুঃখজনক এবং আমরা ডাক্তার কেন, পৃথিবীর কেউই আমরা কোনো মৃত্যুকে, যে মৃত্যু হবার সেই মৃত্যুকে আটকাতে পারি না। আমরা চিকিৎসা করি, সাহায্য করি, কিন্তু এই ছেলেটির ক্ষেত্রে বিশেষ করে তার মৃত্যুর কারণ কোনোভাবেই চিকিৎসায় গাফিলতি না, কোনোভাবেই এই ধর্মঘটের সাথে সম্পর্ক নেই। সেই ছেলেটির সমস্ত রকম চিকিৎসা করা হয়েছে। সে খুব সিভিয়ারলি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে হাসপাতালে এসেছিল, তার যা যা চিকিৎসা করানোর সব করেছে। সেটা একজন সরকারি আধিকারিক হিসেবে আরজিগড় মেডিকেল কলেজের এমএসভিপি স্টেটমেন্ট দিয়েছেন। তাই কোনোভাবেই এই কোন্নগরের ছেলেটির মৃত্যু এই আন্দোলনের বিরুদ্ধে দাগিয়ে দেওয়ার কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে তাতে তো শুধু এটা নয় যে তুমি মাথা বন্ধ করে, যেখানে কোনো নিরাপত্তা নেই, যেখানে বিন্দুমাত্র কাজের যে জিনিসগুলি দেবার কথা সেগুলি নেই, কাজে ফিরে যাও, এরকম তো কোনো কথা ছিল না। সেখানে স্পেসিফিক্যালি আমাদের জুনিয়র ডাক্তারদের জন্য সেফটি, সিকিউরিটি, তাদের জন্য সিসিটিভি, তাদের টয়লেট, তাদের থাকার দুটি রুম, এই সমস্ত কথাই বলা আছে। তো যদি দেখা যায় যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটাকে শুধু ওই কথাটা যে কাজে ফিরে যাও আর বাকি আমার কোনো দায় নেই, যদি এরকম হয় তাহলে তো এরকম আরও অনেক অনেক ঘটনা ঘটবে, যেটা আরজিগড় মেডিকেল কলেজে 9 তারিখে ঘটেছে। তাই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের উপরে নিশ্চয়ই আমার ধারণা আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় নজর রাখছে। তারা নিশ্চয়ই এটা বুঝবে
বলবেন যে আমাদের জুনিয়র ডাক্তাররা কোথায় আটকে আছেন। আমাদের জুনিয়র ডাক্তাররা যে কথা বলেছেন আমাদের সরকারের কাছে যে তারা ন্যূনতম এই কয়েকটি জিনিস চান, সরকার যদি সেই জায়গা থেকে সরে না আসেন তাহলে কিভাবে আমাদের জুনিয়র ডাক্তাররা তার কাজের জায়গায় ফিরবে। কোনোভাবে মনে হয় যে এই দাবি নিয়ে যখন আজকে প্রেস কনফারেন্স করা হয় মন্ত্রী চন্দ্রবাবু ভট্টাচার্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনি এবং আরো সব মিলে তিনজন যারা বসেছিলেন, রাজীব কুমার কোনো দাবি নিয়ে নয়, নর্মাল যদি আসে আমরা বসতে রাজি আছি, কোনো দাবি নয়। দেখুন গত 1 মাস ধরে আমাদের রাজ্যে শুধু চিকিৎসক না, চিকিৎসক সহ সারা বিবেকবান মানুষদের মনে একটা উথাল পাথাল চলছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে যদি এখানে দেখেন যে এই স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান চলছে সেখানে শুধু চিকিৎসক না, চিকিৎসক সহ সর্বস্তরের মানুষের এখানে উপস্থিতি আছে। এখন এই এত মানুষের হৃদয়ের যে যন্ত্রণা সেটা যদি শুধু ওই তিনি কোনো মিটিংয়ে ডেকে কোনো চায়ের আলোচনা করেন, তার জন্য তো আমাদের জুনিয়র ডাক্তারদের মিটিংয়ের কোনো দরকার নেই। তিনি কী নিয়ে আলোচনা করবেন যদি এটা ঠিক না হয় এবং জুনিয়র ডাক্তারদের দাবি নিয়ে যদি আলোচনা না হয় তাহলে মিটিংয়ের কী দরকার আছে। কোনো একটা মিটিংয়ের তো একটা স্পেসিফিক এজেন্ডা থাকবে যে এই বিষয়ে আলোচনা, তো তিনিই বলুন না কী নিয়ে আলোচনা করতে চান। শেষ প্রশ্ন, আপনারা কিভাবে দেখছেন এই আন্দোলন, যেভাবে রাজ্য সরকারের কোনো রকম সহযোগিতা কি কোনোভাবে আশা করছেন, বা এই আন্দোলন দীর্ঘমেয়াদী হবে মনে হচ্ছে? ইতিমধ্যেই 1 মাস কেটে গেছে এবং আমাদের বিশ্বাস যে সরকার তাই তিনি একটু সহানুভূতিশীল হবেন, তিনি এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কাজ করবে না যে কাজ আমাদের মানুষের সহানুভূতি, মানুষের হৃদয়ে আরও আঘাত দেবে। ইতিমধ্যেই কিছু কিছু কথাবার্তায় আমাদের সবাইকে আঘাত দিয়েছে। আর নিশ্চয়ই আমরা বিশ্বাস করব সরকার সহানুভূতিশীল হয়ে, বিবেকবান হয়ে এবং তার শুভবুদ্ধি হৃদয় হবে এবং তিনি যথাযথভাবে যে দাবিগুলি উঠেছে তার বিচার করবে এবং এই যে স্টেলমেটের দিকে যাচ্ছে, এই যে এরকম একটা অচল অবস্থা তৈরি হওয়ার দিকে যাচ্ছে সেই দিকে তারা যুক্তি দেবেন। কারণ আমরা মনে করি আমরা চিকিৎসক এবং আমাদের জুনিয়র ডাক্তারদের জায়গা এই রাস্তা না, আমাদের কাজের জায়গা, আমাদের হাসপাতাল আমাদের ফিরিয়ে দেওয়া হোক, আমাদের সেখানে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক এবং আমরা কাজে ফিরে যাই। যত দ্রুত আমরা কাজে ফিরতে পারবো ততই আমরা মনে করব যে আমরা আমাদের যে প্রাথমিক কাজ সেটা আমরা করতে পারি।